রবিবারের সকাল থেকেই প্রিয়া এবং সঞ্চিতার শ্বশুরবাড়িতে চিৎকার চেঁচেমেচি শুরু হয়ে যায়। কারণ বেলা ৯টা বেজে গেলেও প্রিয়া এবং সঞ্চিতা ঘুম থেকে ওঠে না। যদিও অন্যান্য দিন তারা সকাল ৬টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে এবং বাড়ির সবাইকে চা ব্রেকফাস্ট বানিয়ে খেতে দেয়। মা, তোমার বৌমা তো এখনো ঘুম থেকে ওঠেনি, তা তুমি তো একটু চা বানাতে পারতে। ছুটির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে ভালো লাগে? ছেলের মুখে এমন কথা শুনে বৈশাখী দেবী খুবই রেগে যায়। তোদের লজ্জা করে না বল? বাড়িতে দুটো বৌমা থাকতে তোরা বয়স্ক মাকে চা বানাতে বলছিস? যা নিজে রান্নাঘরে যা, চা বানিয়ে নিয়ে আয়। আমরাও তো সকাল ৬টা থেকে চায়ের জন্য বসে অপেক্ষা করছি। বলি তোদের বউ দুটোর কি হয়েছে আজকে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন? রাত্রিবেলা কি চুরি করতে গিয়েছিল কোথাও? জানি না মা, সকাল থেকে অনেকবার ডেকেছি, ও তো ঘুম থেকে উঠছেই না। শুধু বলছে আজকে সানডে, তাই আজকে আমরা তাড়াতাড়ি উঠবো না। ওর আগে ঘুম থেকে উঠুক, তারপর না হয় আচ্ছা করে ওদের দুজনকে ঝাড় দেওয়া হবে। এই বলে দিগ্বিজয় নিজেই রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। ঠিক এমন সময় বাড়ির দুই বৌমা প্রিয়া এবং সঞ্চিতা নতুন শাড়ি পরে খুব সুন্দর করে সাজগোজ করে বাইরে বেরিয়ে আসে। কি হলো, তোমরা দুজনে এখন ড্যাং ড্যাং করে কোথায় চললে? কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? আজকে রবিবার, বাড়ির ছেলেরা বাড়িতে আছে, আমার মেয়েটা বাড়িতে আছে। আজকে ওদের পছন্দের ভালো ভালো খাবার দাবার রান্না করে খাওয়াতে হবে তো। আর তোমরা এখন বেরিয়ে যাচ্ছ যে? ইয়েস, বিকজ ইজ সানডে মিন্স ফান ডে। আজকে রবিবার, আজকে সারাদিন আমরা দুজনই বাড়িতে থাকবো না। আপনারা কে কি খাবেন বুঝে নিন। আমরা আজকে সারাদিন ঘুরবো ফিরবো আর বাইরেই খাওয়া দাওয়া করে রাতে বাড়ি ফিরবো। এই বলে সঞ্চিতা এবং প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা দুজনে মিলে সারাদিন অনেক মজা করে। প্রথমে তারা শপিং মলে কিছু কেনাকাটা করে, তারপর লাঞ্চ করার জন্য তারা ভালো একটা রেস্টুরেন্টে চলে যায়। দুজনেই নিজের নিজের পছন্দের খাবার দাবার অর্ডার করে। অন্যদিকে তাদের বাড়ির লোকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়েই থাকে। আজকে রবিবার বলে তো মনেই হচ্ছে না। অন্যান্য রবিবারে কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠলেই মুখের সামনে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম চলে আস, তারপর দুপুরবেলা পোলাও, মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, আরো কত ভালো ভালো খাবার পেতাম। কিন্তু আজকে দুটো বিস্কুট আর চা খাওয়ার পর থেকে পেটে কিছুই পড়লো না এখনো পর্যন্ত। আমাদের বউদের হঠাৎ করে কিছু হলো কিছুই তো বুঝতে পারছি না। কেন যে সবসময় সানডে ফান্ডে বলছি সেটাই তো বুঝে উঠতে পারছি না। ও মা, তুমি একটু দুপুরের জন্য কিছু রান্না করো না, তা না হলে কি আমরা না খেয়ে থাকবো? তোমার বৌমারা তো বাড়িতে থাকলে ওদের রান্না করার কথা তো বলতেই হতো না। হ্যাঁ, এখন এটাই তো বাকি আছে। নিজেদের বউদেরকে সায়স্তা করতে পারলি না। আজকে যখন সকালে বেরিয়ে যাচ্ছিল ওদের তো আটকাতে পারলি না, আর এখন বয়স্ক মাকে গরমের মধ্যে রান্নাঘরে পাঠাচ্ছিস। এই বলে বৈশাখী দেবী রান্নাঘরে গিয়ে কোনো রকমে প্রেসার কুকারে আলু সিদ্ধ ভাত রান্না করে নিয়ে আসে। কিন্তু রবিবারে ছুটির দিনে কারোরই আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না, কারণ তারা প্রত্যেক সপ্তাহে রবিবারে অনেক ভালো ভালো খাবার খেতে অভ্যস্ত ছিল। রবিবারে এরকম আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে? আমি তো ভেবে রেখেছিলাম এই রবিবারে দুই বৌদিকে মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করতে বলবো, কিন্তু সেই জায়গায় আলু সিদ্ধ ভাত খেতে হচ্ছে। আমার আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগছে না। কবে যে লাস্ট আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম মনে পড়ে না। আজকে তো রবিবার, সবার বাড়িতেই ভালো মন্দ খাবার রান্না হয়েছে। সকাল থেকেই আশেপাশের বাড়ি থেকে বিরিয়ানি পোলাওয়ের গন্ধ নাকে আসছে, আর ওই সমস্ত গন্ধ নাকে আসার পর আলু সিদ্ধ ভাত কি মুখে উঠবে বলো? প্রিয়াকে কতবার ফোন করলাম, একবারও ফোন ধরছে না। ডিনারে আমি আবার বন্ধুদের নিমন্ত্রণ করে বসে আছি, কখন যেটা বাড়ি ফিরবে সেটাও তো বুঝতে পারছি না। মনে হচ্ছে বন্ধুদেরকে আজকে রেস্টুরেন্টেই খাওয়াতে নিয়ে যেতে হবে। এভাবেই তারা কোনো রকমের সামান্য পরিমাণে আলু সিদ্ধ ভাত খেয়ে উঠে চলে যায়। তারা মনে করে বিকেলে কিংবা সন্ধ্যাবেলার মধ্যে হয়তো প্রিয়া এবং সঞ্চিতা বাড়িতে ফিরে আসবে, আর রাত্রিবেলা তারা ডিনারে হয়তো ভালো ভালো খাবার খেতে পাবে। কিন্তু এরকম কিছুই হয় না, কারণ প্রিয়া এবং সঞ্চিতা রাতে ডিনার করার পর 11টার সময় বাড়িতে ফিরে আসে। দারুণ মজা হলো, কিন্তু নেক্সট সানডে আমাদের অন্য কিছু প্ল্যান করতে হবে। উফ, সপ্তাহে যদি একটা ছাড়া দুটো সানডে হতো তাহলে কিন্তু মন্দ হতো না। যাই, এবার ঘুমিয়ে পড়ি। বলি, তোমাদের কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? সেই সকালে বেরিয়ে তোমরা রাত 11টার সময় বাড়িতে ফিরছো। আমরা যে সারাদিন না খেয়ে আছি সেদিকে তোমাদের কোনো খেয়াল আছে? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কিছু রান্না করে নিয়ে এসো, আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। কি, এই রাত্রিবেলা আমরা এখন রান্না করব? আমাদের রবিবার এখনো কাটেনি, আজকে তো সানডে নাইট। আমরা সারা রাত ধরে সিনেমা দেখব। কালকে সকালের আগে আমরা কিছুতেই রান্নাঘরে যাব না। আজকে আমরা সারাদিন অনেক ঘুরেছি, তাই আমরা টায়ার্ডও হয়ে গেছি। এখন আমরা আমাদের ঘরে যাচ্ছি, আপনারা জলমুড়ি খেয়ে শুয়ে পড়ুন। এই বলে দুই বউ নিজের নিজের ঘরে ঘুমাতে চলে যায়। বাধ্য হয়ে বাড়ির লোকেরা জলমুড়ি খেয়ে শুয়ে পড়ে।
পরের দিন সকালবেলা প্রিয়া এবং সঞ্চিতা সবার আগে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে, সবার জন্য রান্নাবান্না করে এবং নিজের স্বামীদের লাঞ্চ বক্স প্যাক করে দেয়। আজকে আর তাদের দুজনকে কোনো কাজের কথা বলতে হয় না। এভাবেই আবার এক সপ্তাহ কেটে যাওয়ার পর রবিবার চলে আসে। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দুই বৌমা আবার বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। এই ছোট, আজকে আমরা ব্রেকফাস্ট করতে ওই ইকোনেস রেস্টুরেন্টে যাব। ওখানে খুব ভালো ভালো ব্রেকফাস্ট কম্বো পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা পার্লারে চলে যাব। পার্লারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো। আজকে সারাদিন পার্লারেই কেটে যাবে তাহলে। কি হলো, তোমরা আজকেও সারাদিন বাইরে থাকবে? তোমরা প্রত্যেক সপ্তাহে কি শুরু করেছো বলো তো? বলছি সঞ্চিতা, তুমি আমার ওয়ালেট থেকে 10,000 টাকা নিয়েছো তাই না? আমাকে না জিজ্ঞাসা করে তুমি আমার ওয়ালেটে হাত দিলে কেন? তোমার কাছে টাকা চাইলে আমি কখনোই টাকা পাই না, তাই বাধ্য হয়ে আমাকে নিজেকেই নিতে হলো। আর 10,000 টাকা তো খুব কম হয়ে গেল। সারা বছর তোমাদের বাড়িতে আমরা বাসন মাজি, জামা কাপড় কাচি, ঘর মুছি, রান্নাবান্না করি, আরো কত কাজ করি, কিন্তু সেগুলোর জন্য আমরা কোনো পারিশ্রমিক পাই না। তাই এবার আমরা ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমরা তোমাদের কাছ থেকে পারিশ্রমিক নেব। উফ, তোমরা এমন কেন করছো বলো তো? তোমরা তো আগে এরকম ছিলে না, হঠাৎ করে তোমরা এরকম পরিবর্তন হয়ে গেলে কিভাবে? তোমাদের এরকম রূপ আমরা তো আগে কখনো দেখিনি। তোমরা আমাদের পরিবর্তিত হতে বাধ্য করেছো। এতদিন পর্যন্ত আমরা নিজেদের স্বাস্থ্যের কথা, নিজেদের ভালো লাগার কথা কখনোই ভাবিনি। নিজেদের সবটুকু দিয়ে শুধুমাত্র এবাড়ির লোকেদের কথাই ভেবেছি। লাঞ্ছনা, বঞ্চনা, অবহেলা, অপমান ছাড়া আমরা কিছুই পাইনি। এই বলে সঞ্চিতা এবং প্রিয়া দুজনেই তাদের মনের দুঃখের কথা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 4 বছর আগে তারা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু বিয়ের পর থেকে এই 4 বছরের মধ্যে তারা তাদের সংসার জীবন থেকে কোনো দিনও ছুটি পায়নি। বাড়ির লোকেরাও কখনো তাদের কোনো কাজে সাহায্য করেনি। এই 4 বছরের মধ্যে সঞ্চিতা এবং প্রিয়া কখনো বাড়ির বাইরে বেরোনোরও সুযোগ পায়নি। শুধুমাত্র সংসারের কাজকর্ম করতে করতেই তাদের জীবন কাটতে থাকে। একদিন সঞ্চিতা এবং প্রিয়ার বাড়িতে তাদের প্রতিবেশী রূপালী গল্প করতে আসে। কি গো রূপালী, তোমার কি রান্নাবান্না কাজকর্ম হয়ে গেল নাকি? সকাল থেকেই দেখছি তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। আজকে আবার আমাদের বাড়িতে গল্প করতে আসলে যে? আজকে আবার রান্নাবান্না কিসের? আজকে তো সানডে। তোমরা জানো না সানডে আমার সংসার জীবন থেকে ছুটি থাকে। সানডে সকালে আমার স্বামী কিংবা আমার শাশুড়ি মাই ব্রেকফাস্ট বানায়। আমি রবিবারে সকাল 10টার আগে কিছুতেই ঘুম থেকে উঠি না। আর তারপর দুপুরে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করি। আর রাত্রিবেলা আমরা সপরিবারে ডিনার করতে যাই, কিংবা কখনো আমি আর আমার বর ডেটে যাই। রূপালীর কথা শুনে সঞ্চিতা এবং প্রিয়া একেবারে আকাশ থেকে পড়ে। কারণ বাড়ির বউয়েরাও যে এরকম ভাবে সানডে কাটাতে পারে এটা তাদের ধারণার বাইরেই ছিল। ওরে বাবা, কি বলছো গো? তুমি তো খুবই ভাগ্যবতী। আমাদের জীবনে সানডে বলে কিছুই নেই। বরং আমরা দুজনেই চাই যাতে আমাদের জীবনে সানডে না আসে। হ্যাঁ, একদমই ঠিক। কারণ রবিবারে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রান্নাঘরেই থাকতে হয়। আমাদের স্বামীরা, শ্বশুরমশাই, ননদ সবাই ছুটির দিনে বাড়িতে থাকে আর একটা একটা করে খাবারের অর্ডার দিতেই থাকে। তার উপর আমাদের শাশুড়ি মাও কম যায় না। প্রত্যেক রবিবারেই কোনো না কোনো আত্মীয় স্বজন অতিথিদের বাড়িতে নিমন্ত্রণ করে বসে থাকে। শুধু শাশুড়ি মা, আমাদের স্বামীরাও তো বন্ধু বান্ধবদের রবিবারে বাড়িতে ডেকে নেয়। আমরা তো এই বাড়ির চাকর কিংবা রাঁধুনির থেকে কম কিছু নই। আর রবিবার বিকেল বেলা কিংবা সন্ধ্যাবেলা বাড়ির প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে চলে যায়। আমাদের স্বামীরাও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যায়। আর মাঝে মাঝে আমাদের ননদ, শাশুড়ি মা, শ্বশুর মশাই কোনো না কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে যায়। কিন্তু আমাদের কেউ কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না, কিংবা কেউ বাইরে বেরোতেও দেয় না। এমন কথা শুনে রূপালী খুবই অবাক হয়। এ বাবা, তোমাদের সাথে তো খুবই অন্যায় হয়। সোম থেকে শনিবার পর্যন্ত তোমরা সংসারের এত কাজকর্ম করছো, স্বামীদের জন্য প্রত্যেকদিন লাঞ্চ বক্স তৈরি করে দিচ্ছ, বাড়ির লোকেদের খেয়াল রাখছো, কিন্তু সপ্তাহে একদিন তোমাদেরও তো একটু বিশ্রাম দরকার। আমরা বাড়ির বউয়েরা কি চাকর নাকি? আমাদের জীবনে কি কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? আমাদের কি রবিবারে ঘুরতে যেতে ইচ্ছা করে না? রূপালীর কথা শুনে প্রিয়া এবং সঞ্চিতার টনক নড়ে। তারাও মনে করে সপ্তাহে একটা দিন অন্তত তাদের জীবনে স্বাধীনতা থাকা দরকার, যেই দিনটা তারা নিজেদের মতো কাটাতে পারবে।
কিছুক্ষণের মধ্যেই রূপালী সেখান থেকে চলে গেলে সঞ্চিতা এবং প্রিয়া রান্নাবান্না বন্ধ করে দিয়ে তাদের স্বামীদের কাছে চলে যায়। শোনো না, আজকে তো রবিবার, আমার একদমই রান্নাবান্না করতে ভালো লাগছে না, আর প্রচন্ড গরম পড়েছে, রান্নাঘরে যেতেই খুব কষ্ট হচ্ছে। চলো না আমরা বাইরে গিয়ে খাবার খেয়ে আসি। বিয়ের পর থেকে তুমি তো আমাকে কখনো কোথাও খাওয়াতে কিংবা ঘোরাতে নিয়ে যাওনি। কি বাড়ির বউদের আবার রবিবার কিসের? তোমরা কি আমাদের মতো সপ্তাহে 6 দিন অফিস করতে যাচ্ছ নাকি, যে ছুটির দিনে তোমাদের বাইরে ঘুরতে যেতে হবে? শুধুমাত্র রবিবারে আমাদের ছুটি থাকে, তাই রবিবারে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে অনেক প্ল্যানিং করে থাকি। আজকে আমি সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতেও যাবো। রণজয়ের মুখে এমন কথা শুনে সঞ্চিতার খুবই রাগ হয়। অন্যদিকে প্রিয়াও যখন তার স্বামীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তখন তুমি আবার কোথায় ঘুরতে যাবে? সারা সপ্তাহ তোমরা বাড়িতেই থাকো, তোমাদের মাথায় কোনো টেনশন হেডেক কিছুই থাকে না, সারাদিন তো বাড়িতে ঘুরতে ফিরতে কেটে যায় তোমাদের। আর আমাকে অফিসে গিয়ে মাথায় চাপ নিয়ে কাজকর্ম করতে হয়, তাই সপ্তাহে একদিন আমাদের বাইরে গিয়ে মাইন্ড ফ্রেশ করতে হয়। আমি ঘুরতে যাই বলে তোমাকেও কি ঘুরতে যেতে হবে নাকি? স্বামীদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে প্রিয়া এবং সঞ্চিতার মনে অনেক রাগের সঞ্চার ঘটে। এমনকি তারা যখন কেবলমাত্র রবিবার দিন তাদের শাশুড়িমা এবং ননদের কাছে বাড়ির কাজে সাহায্য চায়, তখন তারাও বাড়ির দুই বউকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এতে করে প্রিয়া এবং সঞ্চিতার মনে হয় বাড়ির লোকেরা তাদের রোবট বলেই মনে করে। সেই বাড়িতে তাদের রাগ, ভালো লাগা, অনুভূতির কোনো দাম নেই। তাই তারা দুজনে মিলে নিজেদের মতো করে রবিবার কাটাবে বলে ঠিক করে। রবিবার আসলেই তারা কিছুতেই আর বাড়িতে থাকে না, তারা নিজেদের মতো করে ঘুরে বেড়ায়, মজা করে, শপিং করে, সেই সাথে স্বামীদের পকেট থেকে টাকাও নিয়ে চলে যায়। এভাবেই তাদের বাড়ির লোকেরা 2-1 মাসের মধ্যে একেবারে জব্দ হয়ে ওঠে। তোমরা এতদিন তোমাদের দুঃখের কথা আমাদের বলোনি কেন? সত্যি আমাদের খুব খারাপ লাগছে। সারা বছর তোমরা আমাদের জন্য কত পরিশ্রম করো, কিন্তু আমরা তোমাদের কথা কখনোই ভাবি না। কিন্তু এবার আর এরকম হবে না। এবার তোমরা যেভাবে সানডে কাটাতে চাও তোমরা সেভাবেই সানডে কাটাতে পারবে। হ্যাঁ একদম, রবিবারে বাড়িতে রান্না বান্না আমরা সবাই মিলে সামলে নেবো। আর হ্যাঁ, আমরা এবার রবিবারে তোমাদেরকে নিয়ে ঘুরতেও বেরোবো। এবার থেকে সানডে তোমাদেরও ফান্ডে হবে। এমন কথা শুনে প্রিয়া এবং সঞ্চিতা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে বাড়ির লোকেরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে। বিশেষ করে রবিবারে বাড়ির দুই বউকে কোনো রকম কাজকর্ম করতে দেওয়া হয় না। এখন রবিবারে বাড়ির দুই বৌমা বেলা করে ঘুম থেকে উঠতে পারে। তারা কখনো সপরিবারে বাইরে ঘুরতে যায় কিংবা তারা নিজের নিজের স্বামীদের সঙ্গে ডেটিংয়ে যায়। এভাবেই দুই বৌমা শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে। নূপুর ও মৌলিমা দুজনে খুব ভালো বন্ধু ছিল। দুজনে একই স্কুলে পড়তো এবং তাদের দুজনের বাড়ি একই জায়গায় ছিল। তারা দুই বন্ধু মিলে রোজ একই সঙ্গে স্কুলে যেত। নূপুর পড়াশোনায় খুবই ভালো ছিল। সে ছোট থেকেই ক্লাসে ফার্স্ট হতো, তাই স্কুলের সমস্ত টিচাররাই তাকে খুব ভালোবাসতো এবং তার খুব প্রশংসা এবং নাম করত। শুধু তাই নয়, তার বাবা মাও তাকে অনেক ভালোবাসতো এবং সে যখন যেটা চাইতো তার বাবা মা তার সব ইচ্ছা পূরণ করত। একদিন নূপুর ও মৌলিমা দুজনে স্কুলে যাচ্ছিল। নূপুর, তুই আজকে এত দেরি করলি কেন বলতো? দেখেছিস কটা বাজে? এতক্ষণে ক্লাস তো শুরু হয়ে গেছে। তুই তো ক্লাসের ফার্স্ট গার্ল, ম্যাডাম তোকে কিছুই বলবে না। ঝাড়টা তো আমি খাবো শুধু শুধু তোর জন্য। আরে না রে, কিছুই হবে না, আমি আছি তো, সব ম্যানেজ করে নেব। এই দেখ আমার নতুন ফোন, কালকে সন্ধেবেলা বাবা কিনে দিয়েছে। ওয়াও নূপুর, তুই কত লাকি, তোর সব মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। আর এদিকে আমার অবস্থা দেখেছিস, এত বড় হলাম এখনো পর্যন্ত আমার দিদির পুরানো স্কুল ড্রেস পরে আমাকে স্কুলে যেতে হয়। মন খারাপ করিস না তুই, আমার ফোন মানেই তো তোর ফোন, আমরা দুজন মিলেই ফোনটা ইউজ করব। জানিস ফোনটা দারুণ, কালকে সারা রাত আমি ফোনের ফিচার্স চেক করেছি, ওই জন্যই সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো। নূপুর ও মৌলিমা কথা বলতে বলতে স্কুলে পৌঁছে যায়। তারা লুকিয়ে লুকিয়ে তাদের ক্লাসরুমের পেছনে জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ম্যাডাম তাদের দেখতে পেয়ে যায়। নূপুর, তুমি পড়াশোনায় ভালো মানে এই নয় যে তুমি অন্যায় করলে তোমাকে কিছু বলা হবে না। স্কুলের আরো কিছু নিয়ম আছে, সেগুলোও তোমাকে মেনে চলতে হবে। দেরি করে এসেছো, শাস্তি স্বরূপ তোমরা দুজনে বাইরে দাঁড়িয়ে থাকো। আমার ক্লাসে আমি ঢুকতে দেব না আজকে তোমাদের। এই বলে ম্যাডাম তাদের দুজনকে শাস্তি দিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুজনে যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার বিপরীত ক্লাসরুমের বাইরেও দুটো ছেলে কান ধরে দাঁড়িয়েছিল। তোর ভালো লাগে না, সবাই ক্লাস করছে আর আমরা শাস্তি উপভোগ করছি। একদমই নয়,
শুধু আমরা নই, ওই দেখ ওখানে আরো দুটো ছেলে শাস্তি পাচ্ছে। হে হে হে। হ্যালো, তোমরাও কি দেরি করে এসেছো বলে পানিশমেন্ট পাচ্ছ? হাই গার্লস, হ্যাঁ ঠিকই ধরেছো, আমরাও দেরিতে এসেছি। তোমাকে আজকে প্রথম দেখছি স্কুলে, তুমি কি নতুন? হ্যাঁ, আমার নাম রোহিত, আমি অন্য স্কুল থেকে এসেছি, ক্লাস 11-এ ভর্তি হয়েছি। তোমার নাম কি? নূপুর ও রোহিত একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে এবং তারা একে অপরের সঙ্গে ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। সেদিন থেকে তারা প্রত্যেকদিন স্কুলে গিয়ে অনেক অনেক গল্প করত, দুজনে একসঙ্গে টিফিন খেত। শুধু তাই নয়, তারা দুজনে রাতে ফোনে কথা বলতো, আবার কখনো কখনো অনলাইনে চ্যাটিংও করত। একদিন স্কুলে যাওয়ার সময় নূপুর ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সে মনে মনে একা একা খুব হাসছিল। তাই দেখে মৌলিমা বলে, কি রে, কি দেখছিস ফোনে? আর এত হাসছিস কেন তুই? রাস্তা দেখে চল, পড়ে যাবি তো। তুই স্কুলে ফোন নিয়ে যাস কেন বলতো? আমাদের স্কুলে তো ফোন অ্যালাউ করে না। এই দেখ না, 11-এর ওই রোহিত নামের ছেলেটা আমাকে একটা অনেক ফানি জোকস পাঠিয়েছে। তুই ওই ছেলেটার সঙ্গে কেন এত কথা বলিস রে? আমার ওই ছেলেটাকে ঠিক মনে হয় না, একটু অন্যরকম মনে হয়। এমনিও ছেলেটা অন্য স্কুল থেকে এসেছে। আরে না রে, সেরকম কিছু নয়। আমাদের এই বছর মাধ্যমিক তো, ও আমাকে একটু পড়াশোনায় সাহায্য করে, আর কিছু নয়। বেশ কয়েক মাস এভাবেই কেটে যায়। একদিন নূপুর ক্লাসে বসে বসে রোহিতের সঙ্গে চ্যাট করছিল। তখন তাদের মালবিকা ম্যাডাম তাকে হাতে হাতে ধরে ফেলে। এসব কি নূপুর? তুমি জানো না আমাদের স্কুলে ফোন অ্যালাউ নেই? তোমার এত সাহস, তুমি ফোন নিয়ে স্কুলে এসেছো, তাও আবার ক্লাস করতে করতে তুমি ফোন ঘাঁটছো। নূপুর খুব ভয় পেয়ে যায়। সরি ম্যাডাম, আমি আর কোনোদিন এমন করব না। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ভুল হয়ে গেছে মানে? তুমি আগে তো এমন ছিলে না। টেস্ট পরীক্ষাতেও তুমি অনেক কম নাম্বার পেয়েছো। না না, এভাবে হবে না। তোমার বাবা মায়ের সঙ্গে আমাকে কথা বলতে হবে। কালকে তোমার বাবা অথবা মা যে কোনো একজনকে নিয়ে আসবে। না ম্যাডাম, এমন করবেন না। বাবা জানলে আমার ফোন নিয়ে নেবে। প্লিজ ম্যাডাম, আমাকে একটা সুযোগ দিন। আমি আর কোনোদিনও স্কুলে ফোন নিয়ে আসবো না। ঠিক আছে, এটা তোমার প্রথম ভুল বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। পরের বার থেকে যেন এরকম ভুল কোনোদিনও না হয়। ঠিক আছে ম্যাডাম। বেশ কয়েকদিন কেটে যায়। তাদের স্কুলের গরমের ছুটি পড়ার সময় চলে আসে। সেদিন ছিল গরমের ছুটি পড়ার ঠিক আগের দিন। মৌলিমা, তুই আজকে একা একা বাড়ি চলে যা। মানে তুই বাড়ি যাবি না নাকি? তুই কোথায় যাবি রে? না, আমি এখন বাড়ি যাব না। আমার মা তোকে ফোন করলে তুই বলবি যে আমি তোদের বাড়িতেই আছি, কেমন? এ বাবা, সে কি কথা রে? কিন্তু তুই মিথ্যা কথা বলে কোথায় যাচ্ছিস সেটা তো বল। আমি রোহিতের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কাল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে তো, আমাদের অনেকদিন দেখা হবে না। তাই আজকে আমরা দুজনে একসঙ্গে পার্টি করব। নূপুর, তুই এমন করিস না। এভাবে বাড়িতে মিথ্যা কথা বলে তুই যাস না। তুই বাড়ি চল প্লিজ। কেন রে, তোর আমার উপর হিংসা হয় বল? স্কুলে সবাই আমাকে বেশি ভ্যালু দেয়, আমার বাবা মা আমাকে বেশি ভালোবাসে, রোহিত আমাকে পাত্তা দেয়, তোর দিকে তো ঘুরেও তাকাই না। তাই তুই হিংসায় জ্বলে যাস, তাই তো? এ বাবা, না না নূপুর, এসব তুই কি বলছিস? আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম রে। ঠিক আছে, বাদ দে। রোহিত ফোন করছে, আমি এবার আসছি। হ্যাঁ রোহিত, এই তো, দাঁড়ো আমি আসছি, একটু ওয়েট করো। রোহিতের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী নূপুর তাদের ফ্ল্যাটে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোনো মানুষজন ছিল না, সব ফাঁকা ছিল। নূপুরের মনে মনে খুব ভয় করছিল। রোহিত, কোথায় তুমি? বাড়িতে কেউ আছো? তুমি ভয় পেয়ে গেছো তাই না? উফ, মার খাবে। আমি চমকে উঠলাম একেবারে। রোহিত, এটা কি তোমাদের বাড়ি? আজকে কি তোমাদের বাড়িতে কেউ নেই? এটা আমাদের নতুন ফ্ল্যাট, আমরা এখানে কেউ থাকি না। ওই জন্যই তো তোমাকে এখানে আসতে বলেছি। আজ তুমি আর আমি অনেক গল্প করব। বসো না, বসো। দাঁড়িয়ে আছো কেন তুমি? রোহিত ও নূপুর দুজন মিলে একসঙ্গে পিৎজা খায় এবং তারা অনেক অনেক গল্প করে। নূপুরের বাড়ি ফিরতে সেদিন অনেক রাত হয়ে যায়। নূপুর মৌলিমাদের বাড়িতে ছিল বলে নিজের বাড়িতে ম্যানেজ করে নেয়। বেশ কিছুদিন কেটে যায়।
একদিন হঠাৎ করে নূপুরের খুব বমি হতে শুরু করে এবং তার মাথাও খুব ঘুরছিল। সে মনে মনে খুব আশঙ্কিত হয়ে পড়ে এবং মৌলিমাকে সব কথা খুলে বলে। নূপুর, এটা তুই কি করলি পাগল? এবার কি হবে? আমি বারবার সেদিন তোকে বলেছিলাম একা একা রোহিতের সঙ্গে দেখা করতে যাস না। তুই আমার কথা না শুনে আমাকে ভুল বুঝে চলে গেলি। আমি ভুল করে ফেলেছি রে, কি জানি কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না কিছু। মৌলিমা, আমার খুব ভয় করছে রে, এবার কি হবে? আমার বাড়িতে জানলে আমাকে মেরে ফেলবে। শোন, তুই চাপ নিস না, কয়েকদিন পর তো স্কুল খুলছে। স্কুলে গিয়ে তুই সামনাসামনি রোহিতকে সবকিছু বলবি, ও নিশ্চয়ই কোনো সমাধান দিতে পারবে। কিছুদিন পর স্কুল খুললে নূপুর রোহিতের কাছে যায়। রোহিত, তোমার মনে আছে সেদিন আমি তোমাদের ফ্ল্যাটে গিয়েছিলাম? আমি আর তুমি একসঙ্গে টাইম স্পেন্ড করেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, ওই দিনটা তো আমার জন্য সবচেয়ে বেশি স্পেশাল মুহূর্ত ছিল। ওটা আমি কিভাবে ভুলবো? হ্যাঁ রোহিত, শোনো না, আসলে আমি প্রেগনেন্ট। হোয়াট? তুমি কি বলছো এসব? এটা তো তোমার প্রবলেম, আমার প্রবলেম নয়। তুমি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। রোহিত, তুমি এমন কেন বলছো? এতে আমার কি একার দোষ ছিল বলো? তুমিই তো জোর করে। আচ্ছা আচ্ছা, নিজের মুখ বন্ধ রাখো, আমি দেখছি কিছু করা যায় কিনা। এখন যাও এখান থেকে, যাও। আর এসব কুমিরের কান্না বন্ধ করো, ওকে? পরের দিন রোহিত নূপুরকে একটা ওষুধ দিয়ে বলে, এই নাও, এই ট্যাবলেটটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এটা কিসের ওষুধ রোহিত? এটা খেলে কোনো সমস্যা হবে না তো? উফ, খেতে বলছি, খাও চুপ করে, খাও বলছি। গুড। এবার শোনো, আজকের পর থেকে তুমি আমাকে নিজের মুখ কখনো দেখাবে না, বুঝেছো? আমাকে কল মেসেজ কিচ্ছু করবে না। আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু কেন রোহিত? রোহিত, রোহিত, প্লিজ আমার কথাটা শোনো। মৌলিমা, জানিস রোহিত আমাকে আর পছন্দ করে না, ও আমাকে হেট করতে শুরু করেছে। নূপুর, আমার মনে হয় ব্যাপারটা আমাদের বড়দের কাউকে জানানো উচিত, যদি কেউ আমাদের সাহায্য করে। না না মৌ, এমন করিস না প্লিজ, আমার নাম খারাপ হবে, সারা জায়গায় আমার বদনামি হবে আর সবাই আমাকে থুথু করবে। নূপুর ক্লাস করতে করতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নিশ্চয়ই সিরিয়াস কোনো প্রবলেম হয়েছে এর। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলবো। আমি জানি নূপুরের কি হয়েছে, আপনি কাউকে কিছু বলবেন না তো ম্যাডাম? মৌলিমা তাদের ম্যাডামকে সবকিছু ডিটেলসে বলে দেয়। ম্যাডাম আর দেরি না করে নূপুরকে হসপিটালে নিয়ে যায়। ইনজেকশন দেওয়ার পর নূপুরের জ্ঞান ফিরে আসে। ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। থাক, আর কিছু বলতে হবে না, মৌলিমা আমাকে সব বলেছে। দেখো নূপুর, তুমি যেটা করেছো সেটা কোনো ছোট মোটো ভুল নয়, অনেক বড় একটা ভুল। তোমার মতো মেয়ের কাছে এসব কখনোই আশা করা যায় না। ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি, আপনি আমার বাবা মাকে বলবেন না প্লিজ, আর বাইরের কাউকেও বলবেন না, না হলে আমি সুইসাইড করে নিজের জীবন দিয়ে দেব। চুপ, একদম চুপ। ভুলভাল চিন্তা মাথা থেকে বের করে দাও, আমার উপর ছেড়ে দাও সবকিছু। ম্যাডাম নূপুর ও মৌলিমাকে নিয়ে নূপুরদের বাড়িতে যায়। সে নূপুরের বাবা মাকে সবকিছু জানায়। সবকিছু জানার পর তার বাবা মায়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এইসব করতে স্কুলে যাস তুই? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো আমি। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। ছি। আপনারা শান্ত হন প্লিজ। দেখুন, ও একটা ভুল করে ফেলেছে, ও এখন অবুঝ। এই সময়টা আমাদের ওর পাশে দাঁড়াতে হবে, ওকে ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে। ছেলে মেয়েদের কৈশোরকালটা খুবই ঝড়ঝঞ্ঝাময় হয়ে থাকে। ও এখন অনেক ছোট, ওর আগে এখন আস্ত একটা জীবন বাকি। শুনুন, এখন যদি আপনারা ওর পাশে না দাঁড়ান, ও কিন্তু ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলবে, আর আপনারা ওকে চিরতরে হারাবেন। ম্যাডাম তার বাবা মাকে ভালো করে বোঝায়। ম্যাডামের সহযোগিতায় তার বাবা মা নূপুরের অ্যাবর্শন করিয়ে দেয়। নূপুর সকলের কাছে ক্ষমা চায়। তার ভুলের জন্য সে খুবই লজ্জিত এবং অনুশোচিত ছিল। ম্যাডাম রোহিতকে উপযুক্ত শাস্তি স্বরূপ তাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়ার ব্যবস্থা করে। রোহিত হাত জোর করে ম্যাডামের কাছে ক্ষমা চায়। সে নূপুরের কাছেও ক্ষমা চায়, কিন্তু নূপুর তাকে ক্ষমা করতে পারে না। সে আবারও আগের মতো মৌলিমার সঙ্গে মন দিয়ে পড়াশোনা করতে থাকে।